আছে তাহলে আমরা স্টার্ট করি। Today we shall discuss antipsychotic drugs, that is drugs used for treatment of psychosis. Mesopsychosis is schizophrenia. Schizophrenia সম্পর্কে আইডিয়া আছে? জি স্যার, অল্প। কি আইডিয়া আছে, কি জানো? স্যার সিজোফ্রেনিয়াতে মানে স্যার এটা একটা থট ডিসঅর্ডার। মানে সিজোফ্রেনিয়াতে স্যার হয় স্যার ওই মানে একটা স্যার মানে পুরো ভ্রান্ত ধারণা থাকে, যে ধারণার কোনো মানে ঠিকই নাই বাস্তবে। আর স্যার উল্টাপাল্টা জিনিস শুনে, উল্টাপাল্টা জিনিস দেখে, এরকম পাগলামি স্যার। থট ডিসঅর্ডার, চিন্তা ভাবনা এলোমেলো, ওলট পালট, এই জন্য তার কথাবার্তাও এলোমেলো, কাজকর্ম এলোমেলো, আবল তাবল, পাগল আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে সিজোফ্রেনিয়া এটা তো কমন ডিসঅর্ডার একটা। এই সিজোফ্রেনিয়ার কিন্তু কিছু পজিটিভ সিমটমস আছে আর কিছু নেগেটিভ সিমটমস আছে। পজিটিভ সিমটম হচ্ছে নাম্বার 1 হ্যালুসিনেশন, এরপর হচ্ছে ডিলিউশন, ডিসঅর্ডার থট প্রসেস, বিজারি বিহেভিয়ার। আর নেগেটিভ সিমটমস হচ্ছে সোশ্যাল উইথড্রল, ফ্ল্যাটেনিং এফেক্ট, রিডিউসড মোটিভেশন, পুয়ার ফোকাস। আচ্ছা, পজিটিভ সিমটম গুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। সিজোফ্রেনিয়া পেশেন্ট হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন মিন্স false perception without an external object. আচ্ছা, এই দেখো এখানে কয়েকটা ছবি দেওয়া আছে। একজন সিজোফ্রেনিয়ার পেশেন্ট যার গ্রাজুয়ালি সিমটম ডেভেলপ করছে, সিজোফ্রেনিয়া ডেভেলপ করছে। তো সে একজন পেইন্টার। তো যখন সে প্রায় সুস্থ, প্রথম দিকে একটা ক্যাটকে সে এইভাবে আঁকে। এরপরে যতই তার হ্যালুসিনেশন ডেভেলপ করতে থাকে, তো সে আস্তে আস্তে এরপরে এইভাবে ছবি আঁকলো, তারপরে এইভাবে এক সময় দেখা গেল যে বাস্তবের যে ক্যাট, এর সঙ্গে সে যে ক্যাট আঁকলো তার কোনো মিল নাই। তার মানে তার পারসেপশনটা এরকম ডিস্টর্টেড হয়ে যায়। তাহলে অ্যাবনর্মাল অর ফলস বিলিভ আর অ্যাবনর্মাল অর ফলস পারসেপশন, এই হচ্ছে মেইন সিমটম। অ্যাবনর্মাল পারসেপশন এটা হচ্ছে হ্যালুসিনেশন, আর অ্যাবনর্মাল বিলিফ এটা হচ্ছে ডিলিউশন। তো হ্যালুসিনেশনের মধ্যে সে যে অ্যাবনর্মাল আর ফলস পারসেপশন হয়, তার ডিস্টারবেন্স ইন পারসেপশন, এর মধ্যে মোস্ট কমন হলো অডিটরি হ্যালুসিনেশন। এই জন্য এইসব পেশেন্টদের জিজ্ঞেস করা হয়, হিস্ট্রি নেওয়া হয় যে তারা কানে কেমন আওয়াজ শোনে, গায়েবী আওয়াজ শোনে, এটা বলা হয়, জিজ্ঞেস করা হয় যে গায়েবী আওয়াজ শোনে কিনা। অনেকে বলে হ্যাঁ শোনে। ভিজুয়াল ডিস্টারবেন্সও হতে পারে, মানে পারসেপশনের দিক দিয়ে, ট্যাকটাইল, গাস্টেটরি, অলফ্যাক্টরি হতে পারে। তো অডিটরি হ্যালুসিনেশন ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ হ্যালুসিনেশন occurring in schizophrenia. ইটিওলজির মধ্যে হেরিডিটারি ফ্যাক্টর, নেক্সট হলো বায়োকেমিক্যাল ফ্যাক্টর আর বায়োলজিক্যাল ফ্যাক্টর। এবং আমাদের অ্যান্টিসাইকোটিক ড্রাগ থেরাপি এই হাইপোথিসিসকে টার্গেট করে দেওয়া। আমরা যেমন ডিপ্রেশনের ট্রিটমেন্টে যে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস গুলো ইউজ হয়, সেটার বেসিস হলো আমাদের মোনোঅ্যামাইন হাইপোথিসিস। আমরা ডিপ্রেশনের প্যাথোজেনেসিসে দেখাইলাম যে মোনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটার গুলোর লেভেল কমে যায়, এই জন্য অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ ইউজ করে মোনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটার গুলোর লেভেল বাড়িয়ে দিয়ে ডিপ্রেশনের ট্রিটমেন্ট করা হয়। তো সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে বায়োকেমিক্যাল হাইপোথিসিস আর নিউরোকেমিক্যাল হাইপোথিসিস সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ওল্ড হাইপোথিসিস, অনেক আগে থেকে এস্টাবলিশড, সেটা হলো ডোপামিন হাইপোথিসিস। আর ইদানিং কিছুদিন, কয়েক বছর থেকে গ্লুটামেট হাইপোথিসিস এটাও বলা হচ্ছে। তো ওখানে আমরা দেখিয়েছি যে নিউরোট্রান্সমিটার ডিপ্রেশনের ক্ষেত্রে নিউরোট্রান্সমিটারের লেভেল কমে গিয়ে ডিপ্রেশন হয়। আর সিজোফ্রেনিয়ার প্যাথোজেনেসিস হচ্ছে এখানে ডোপামিনের লেভেল কিংবা ডোপামিনের
অ্যাক্টিভিটি কিংবা ডোপামিন রিসিপ্টরের অ্যাক্টিভিটি অর সেন্সিটিভিটি এগুলো বেড়ে গিয়ে হয় সিজোফ্রেনিয়া। ইনক্রিজড ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, too much dopamine at mesolimbic mesocortical pathway of brain is responsible for schizophrenia. This is dopamine hypothesis. তাহলে মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, এই পাথওয়েটাই এই সিজোফ্রেনিয়ার সাথে এনগেজড। এই পাথওয়েতে যদি ডোপামিন অ্যাক্টিভিটি বেড়ে যায় তাহলেই হয় সিজোফ্রেনিয়া। আচ্ছা, ডোপামিন অ্যাক্টিভিটি কমে গেলে কি ডিজিজ হয় মনে আছে? স্যার পার্কিনসনিজম, ডিপ্রেশন। পার্কিনসনিজম। তো এইজন্য পার্কিনসনিজমের ট্রিটমেন্টে আবার যে ড্রাগ ইউজ করা হয় যেগুলো দিলে ডোপামিন অ্যাক্টিভিটি বাড়বে, যেহেতু কমে যায় বাড়ানোর জন্য ড্রাগ ইউজ করা হয়। আর সিজোফ্রেনিয়াতে ডোপামিন অ্যাক্টিভিটি বেড়ে যায়, অনেক বেড়ে যায়, এই জন্য সিজোফ্রেনিয়ার ফিচার হয়। এই জন্য এখানে ট্রিটমেন্ট হলো ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি যেগুলোকে কমায় দেবে, দ্যাট ইজ ডোপামিন রিসিপ্টর ব্লকার, D2 রিসিপ্টর ব্লকারস। সেগুলো আমরা পরে আসতেছি। এবারে কম্পোনেন্ট অফ ম্যানেজমেন্ট অফ সিজোফ্রেনিয়া এন্ড আদার্স সাইকোসিস, ইউজ অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস, রিহ্যাবিলিটেশন উইথ কমিউনিটি সাপোর্ট সার্ভিস, সাইকোথেরাপি। অ্যান্টিসাইকোটিক ড্রাগস, রিহ্যাবিলিটেশন এন্ড সাইকোথেরাপি। তো আমাদের মূল ডিসকাশন ড্রাগস নিয়ে। Antipsychotic drugs are classified into two groups. One group is the old antipsychotic drugs, conventional antipsychotic drugs, যেগুলো বহুকাল আগে থেকে ইউজ হয়ে আসছে। এগুলোকে নিউরোলেপটিক ড্রাগস বলা হয় এদেরকে, কনভেনশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস আর নিউরোলেপটিক ড্রাগস। এগুলোর এক্সাম্পল হচ্ছে ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল, ফ্লুপ্রাজিন, পারফেনাজিন, থায়োরিডাজিন। ক্লোরপ্রোমাজিন কনভেনশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর নাম্বার 1 এক্সাম্পল হচ্ছে ক্লোরপ্রোমাজিন। নেক্সট হ্যালোপেরিডল, ট্রাইফ্লুওপেরাজিন, পারফেনাজিন, ফ্লুফেনাজিন, থায়োরিডাজিন। এগুলো হলো পুরনো, এই কয়েক বছর থেকে কিছু নতুন অ্যান্টিসাইকোটিক ড্রাগ এসে গেছে। এটাকে আরেক নামেও ডাকা হয় কনভেনশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস, একে বলা হয় টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, টিপিক্যাল। আর নতুন যেগুলো আসছে এগুলোকে বলা হয় অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস আর নিউয়ার অ্যান্টিসাইকোটিক ড্রাগস। আমরা এই অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস এর ক্ষেত্রেও দেখেছি নিউয়ার আসছে, এগুলোর কিছু সুবিধা দেখানো হয়েছে। অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর ক্ষেত্রেও এরকম ওল্ডার যেগুলো, এগুলো কিন্তু অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবে, দ্যাট ইজ অ্যান্টিসাইকোটিক ইফেক্ট দেওয়ার জন্য খুবই ইফেক্টিভ, বাট তাদের একটা প্রবলেম হলো দিস ড্রাগস অ্যাক্ট অন ডিফারেন্ট টাইপস অফ রিসিপ্টরস। আমাদের অ্যান্টিসাইকোটিক ইফেক্টের জন্য দরকার D2 রিসিপ্টরকে ব্লক করা, কিন্তু এই ড্রাগগুলো, এই ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল, ট্রাইফ্লুপেরাজিন, এরা দেখা যায় D2 ছাড়াও আরো অনেক রিসিপ্টরের উপরে কাজ করে। এজন্য আমাদের ডিজায়ার্ড ইফেক্ট হয় D2 ব্লকিং এর কারণে, আর বাকি জায়গাগুলোতে ইফেক্টের কারণে হয় আনডিজায়ার্ড ইফেক্ট, এবং সেগুলো অনেক সিরিয়াস অ্যাডভার্স ইফেক্টস হয়ে যায় এইসব গ্রুপের কনভেনশনাল আর টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস ইউজ করলে। এজন্য ডেভেলপ করা হয়েছে অ্যাটিপিক্যাল আর নিউয়ার অ্যান্টিসাইকোটিক ড্রাগস। এর মধ্যে ওলানজিপিন, রিসপেরিডন, কুইটাপিন, অ্যারাইপাইপ্রাজল। ওলানজিপিন, রিসপেরিডন, কুইটাপিন, অ্যারাইপাইপ্রাজল, এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস। এরা অত মাল্টিপল রিসিপ্টরস এর উপরে এদের অ্যাকশন, এদের অ্যাকশন অল্প কিছু রিসিপ্টরের উপরে। তো ক্লোরপ্রোমাজিন ইজ দ্য ফার্স্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ। Chlorpromazine is the first antipsychotic drug to develop. Its mechanism of action, আমরা বলে ফেলেছি অলরেডি, যে D2 রিসিপ্টর ব্লকার। It is dopamine receptor. ডোপামিনের 1, 2, 3, 4, 5 পর্যন্ত রিসেপ্টর আছে। তো যে রিসেপ্টর ব্লক করলে অ্যান্টিসাইকোটিক ইফেক্ট পাওয়া যাবে সেটা হলো D2। D2 ক্লোরপ্রোমাজিন ব্লকস ডোপামিন রিসেপ্টর 2,
or antipsychotic effect. আচ্ছা, এবারে একটা ইম্পর্টেন্ট স্লাইড, সেটা হলো এটা তোমাদের রিটেনে আসে অনেক সময় ভাইভাবে ধরা হয় এবং এটা না পারলে কিন্তু অনেক এক্সামিনার মাইন্ড করেন। What are the dopaminergic pathways within brain? What are the dopaminergic pathways within brain? Mesolimbic mesocortical pathway, nigrostriatal pathway, tuberoinfundibular pathway, medullary periventricular pathway, and incertohypothalamic pathway. Mesolimbic mesocortical pathway, nigrostriatal pathway, tuberoinfundibular pathway, medullary periventricular pathway, incertohypothalamic pathway. তো এই পাথওয়ে প্রত্যেকটাতেই ডোপামিন কাজ করে, এজন্য এগুলো হলো ডোপামিনার্জিক পাথওয়েজ অফ ব্রেন। তবে মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়ে, এই পাথওয়েটা রিলেটেড উইথ কন্ট্রোল অফ বিহেভিয়ার, বিহেভিয়ার কন্ট্রোলের সঙ্গে এটা রিলেটেড। আর নাইগ্রোস্ট্যাটাল পাথওয়েটা কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট এটার সঙ্গে রিলেটেড। আর tuberoinfundibular pathway, it physiologically inhibits prolactin release, physiologically inhibit prolactin release। তখন যদি এই পাথওয়ে ডোপামিন অ্যাক্টিভিটি বেড়ে যায় তখন অ্যাবনর্মাল বিহেভিয়ার হয়, দ্যাট ইজ সিজোফ্রেনিয়া হয়ে যায়, সাইকোসিস ডেভেলপ করে। তো এই জন্য যখন অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবে যেমন ক্লোরপ্রোমাজিন যদি আমরা এটা দিই, ক্লোরপ্রোমাজিন দিলে এই মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়ের D2 অ্যাক্টিভিটি, D2 রিসেপ্টরকে ব্লক করে দিবে, অফ দিস পাথওয়ে এটা ব্লক হয়ে যাবে। তাহলে যে অ্যাবনর্মাল বিহেভিয়ার হয়ে গেছিল এটা কন্ট্রোল হয়ে যাবে, অ্যান্টিসাইকোটিক ইফেক্ট পাওয়া যাবে। এখন যখন আমরা অ্যান্টি ডোপামিনার্জিক ডোপামিন রিসেপ্টর ব্লকার ইউজ করব তখন সে শুধু তো এই পাথওয়েতে কাজ করবে না, এই পাথওয়েগুলোতেও কাজ করবে। তো এই জন্য যখন নাইগ্রোস্ট্যাটাল পাথওয়ের D2 অ্যাক্টিভিটি এটাও ব্লক হয়ে যাবে, তখন যে কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট এটা আবার থাকবে না, তখন মুভমেন্ট প্রবলেম হবে, অ্যাবনর্মাল মুভমেন্ট, দ্যাট ইজ এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, পার্কিনসনিজম এগুলো হয়ে যাবে, অ্যাকাথেসিয়া এগুলো হয়ে যাবে, আমরা আসতেছি পরে। tuberoinfundibular pathway, it normally inhibits prolactin release, তার মানে এটা ল্যাকটেশন সাপ্রেশন করে নরমালি। তো যদি এই পাথওয়ে ইনহিবিট হয়ে যায় তাহলে আর প্রোল্যাকটিন ইনহিবিশন হবে না, প্রোল্যাকটিন বেশি রিলিজ হবে, ল্যাকটেশন গ্যালাক্টোরিয়া হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই পাঁচটার মধ্যে এই তিনটা পাথওয়ে মনে রাখতে হবে, অন্তত ইম্পর্টেন্ট, কোনটা কার সঙ্গে লিঙ্কড। তাহলে অ্যান্টিসাইকোটিক ইফেক্টের সঙ্গে লিঙ্কড হচ্ছে মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়ে। এই পাথওয়ে D2 রিসেপ্টর ব্লক করে দিলে অ্যাবনর্মাল বিহেভিয়ার কন্ট্রোল হয়ে যাবে, অ্যান্টিসাইকোটিক ইফেক্ট পাওয়া যাবে। বাট এট এ টাইম এই পাথওয়েগুলোতেও যে ডোপামিন রিসেপ্টর ব্লকার ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল এগুলো কাজ করবে, এই কারণে এগুলোর কারণে আবার অ্যাডভার্স ইফেক্ট হবে। তো কি কি অ্যাডভার্স ইফেক্ট সামনে আসতেছে আমরা। আচ্ছা, এখানে মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়ে অফ ব্রেন দেখানো হয়েছে। অ্যাডভার্স ইফেক্টস অফ ক্লোরপ্রোমাজিন, সিডেশন, যদিও এটা সিডেটিভ হিপনোটিক না, এই লিস্টে কিন্তু আমরা এটা বলিনি, কিন্তু এটা দেখা যায় এই ক্লোরপ্রোমাজিন প্রচুর সিডেশন করে। ইভেন অনেক সময় দেখা যায় যে যারা বেনজোডায়াজিপিন গ্রুপের ড্রাগ অনেকদিন খায়, তো পরবর্তীতে তাদের একটু টলারেন্স ডেভেলপ করে, খুব একটা সিডেশন হয় না, তো তাদের ক্ষেত্রে অনেক সময় ক্লোরপ্রোমাজিন দিয়ে সিডেট করা হয় যদি দরকার হয়। তাহলে সিডেশন, এক্সট্রা পিরামিডাল ইফেক্ট যেটা বললাম, এটা মূলত হয় হলো নাইগ্রোস্ট্যাটাল পাথওয়ে, ওই পাথওয়েতে ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি ব্লক হয়ে যাওয়ার কারণে পার্কিনসনিজম, এক্সট্রা পিরামিডাল সিনড্রোম হয়, যেটার ক্যারেক্টারিস্টিক আমরা বলেছি আগে, ট্রেমর, রিজিডিটি, ব্র্যাডিকাইনেসিয়া, পোস্চুরাল ইনস্টেবিলিটি। তাহলে সিডেশন, এক্সট্রা পিরামিডাল ইফেক্ট, পার্কিনসনিজম। প্রোল্যাকটিন রিলিজ, নরমালি এই থার্ড পাথওয়ে যেটা, এটা প্রোল্যাকটিন রিলিজকে ইনহিবিট করতো, তো সেটা ব্লক হয়ে গেলে আর প্রোল্যাকটিন রিলিজ ইনহিবিশন হবে না, প্রোল্যাকটিন রিলিজ হবে। আর প্রোল্যাকটিনের ইনফ্লুয়েন্সে তখন গাইনোকোমেশিয়া ইন মেল, ফিমেলে এনলার্জমেন্ট অফ ব্রেস্ট, গ্যালাক্টোরিয়া এগুলো হবে। তাহলে ব্রেস্ট এনলার্জমেন্ট, গ্যালাক্টোরিয়া প্রোল্যাকটিনের ইফেক্টের কারণে এটা হবে। ওয়েট গেইন,
ক্লোরপ্রোমাজিন লং টাইম খেলে ওয়েট গেইন হয়। আর আরো কিছু অ্যাবনর্মাল মুভমেন্ট, এটাকে বলা হয় টার্ডিভ ডিসকাইনেশিয়া। টার্ডিভ ডিসকাইনেশিয়া আরেকটা কমন এফেক্ট, সেটা হলো অ্যান্টিকোলিনার্জিক অ্যাডভার্স ইফেক্টস। যেমন আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলোর মধ্যেও টিসিএ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টে দেখেছি প্রোনাউন্সড অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট। তো ক্লোরপ্রোমাজিন এটারও মার্কড অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট আছে। তো অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট হলে যা হয় ড্রাই মাউথ, ব্লারিং অফ ভিশন, ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন এগুলো হতে পারে। অ্যান্টি-অ্যাড্রেনার্জিক ইফেক্ট, ক্লোরপ্রোমাজিন আলফা রিসেপ্টরকেও ব্লক করে। আলফা ব্লকিং এর কারণে পোস্চুরাল হাইপোটেনশন হতে পারে। পোস্চুরাল হাইপোটেনশন, লিভারে হতে পারে কোলেস্টেটিক জন্ডিস। এগুলো আসলে হাইপার সেন্সিটিভিটির কারণে হয় কোলেস্টেটিক জন্ডিস। স্কিনে হয়, যদি স্কিনের গুলো এখানে স্লাইডে দেওয়া নেই, স্কিনে ফটোসেন্সিটিভিটি ডার্মাটাইটিস, চোখে হয়, আইতে হয় রেটিনাইটিস পিগমেন্টোসা। তাহলে অ্যাডভার্স ইফেক্ট, সিডেশন, এক্সট্রাপিরামিডাল ইফেক্ট, পার্কিনসনিজম, ব্রেস্ট এনলার্জমেন্ট, গ্যালাক্টোরিয়া, ওয়েট গেইন, টার্ডিভ ডিসকাইনেশিয়া, অ্যাকাথেশিয়া, এগুলো কিছু টার্ম আছে অ্যাবনর্মাল মুভমেন্টের। অ্যান্টিকোলিনার্জিক অ্যাডভার্স ইফেক্টস, আলফা রিসেপ্টর ব্লকিং ইফেক্ট, পোস্চুরাল হাইপোটেনশন, লিভারে হেপাটোবিলিয়ারি সিস্টেমে কোলেস্টেটিক জন্ডিস, স্কিনে ফটোসেন্সিটিভিটি ডার্মাটাইটিস, আইতে রেটিনাইটিস পিগমেন্টোসা। এছাড়া আরো কিছু সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট হতে পারে অনেক সময়, এটাকে বলা হয় নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। এটা স্লাইডে দেওয়া নেই, তোমরা মনে রাখতে পারো। নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, তো কারো কারো ক্ষেত্রে এই নিউরোলেপটিক ড্রাগ, তার মানে হলো অ্যান্টিসাইকোটিক, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক অর ওল্ড আর কনভেনশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস ইউজ করার কারণে কারো কারো ক্ষেত্রে কার্ডিয়াক টক্সিসিটি হয়। কার্ডিয়াক টক্সিসিটি হয়, ইভেন প্রলং কিউটি ইন্টারভেল, কার্ডিয়াক অ্যারিথমিয়া, টর্সিটি পয়েন্টিস, এই ধরনের অ্যারিথমিয়া হতে পারে। তো তখন এটাকে বলে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। আচ্ছা, এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়, আমরা বললামই যে ক্লোরপ্রোমাজিন মানে কনভেনশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো এরা লট অফ রিসেপ্টরস এর উপরে কাজ করে। তো আমাদের অ্যান্টিসাইকোটিক ইফেক্টস এর জন্য দরকার হচ্ছে D2 রিসেপ্টর। D2 রিসেপ্টর উপরে কাজ করা দরকার। তো এই কনভেনশনাল আর ওল্ড অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো D2 ছাড়া আরো কিছু রিসেপ্টরের উপরে কাজ করে। যেমন আমরা অলরেডি অ্যাডভার্স ইফেক্টে দেখাইলাম যে এটা অ্যান্টিকোলিনার্জিক অ্যাডভার্স ইফেক্ট দিচ্ছে, তার মানে এটা মাসকারেনিক রিসেপ্টরকেও ব্লক করে, মাসকারেনিক। এছাড়া এটা হিস্টামিন রিসেপ্টরকেও ব্লক করে, সেরোটোনিন রিসেপ্টরকেও ব্লক করে, অ্যাড্রেনার্জিক আলফা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরকেও ব্লক করে, অপিওয়েড রিসেপ্টরকেও ব্লক করতে পারে। আর D2 ছাড়া অন্য D1 রিসেপ্টর এটাকেও ব্লক করতে পারে। তাহলে আমাদের ডিজার্ট ইফেক্ট আর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য, টার্গেট ইফেক্ট পাওয়ার জন্য, অ্যান্টিসাইকোটিক ইফেক্ট পাওয়ার জন্য দরকার হচ্ছে D2 রিসেপ্টর ব্লক করা। তো আমরা যেহেতু এই কনভেনশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো এগুলোর অ্যাকশন সিলেক্টিভ না, স্পেসিফিক না, দে অ্যাক্টস এ লট অফ রিসেপ্টরস আদার দেন D2 রিসেপ্টর। D2 ছাড়াও আরো অনেক রিসেপ্টরের উপরে কাজ করে। তার মধ্যে আমরা পাইলাম যে অ্যাসিটাইলকোলিনের মাসকারেনিক রিসেপ্টরকে ব্লক করে, আলফা 1 রিসেপ্টরকে ব্লক করে, হিস্টামিন 1 রিসেপ্টরকে ব্লক করে, 5H2 আর সেরোটোনিন রিসেপ্টরকে ব্লক করে, D1 রিসেপ্টরকে ব্লক করে,
ইভেন অপিওয়েড রিসেপ্টর কেউ ব্লক করে। এই জন্য অনেক অ্যাডভার্স ইফেক্টই আসলে এই যে আদার রিসেপ্টরস এর সঙ্গে বাইন্ড করার কারণে, যেমন আমরা অ্যান্টিকোলিনার্জিক আর অ্যান্টিমাস্কারিনিক অ্যাডভার্স ইফেক্ট গুলো পাইলাম যেহেতু মাস্কারিনিক রিসেপ্টরকে ব্লক করে। তো আলফা 1 অ্যাড্রিনার্জিক রিসেপ্টরকে ব্লক করার কারণে আমরা পাইলাম পোস্চুরাল হাইপোটেনশন হয়। আর আদার কিছু কিছু রিসেপ্টর ব্লক করার কারণে কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা কিছু বেনিফিটও নেই। আচ্ছা, এটা আসতেছি পরে, ইউজের মধ্যে আসবে এটা। আচ্ছা, ইউজের সিলেক্ট করা হয়নি, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা ইউজেস অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস, আর যদি স্পেসিফিক্যালি বলি ক্লোরপ্রোমাজিন। ক্লোরপ্রোমাজিনটারই যেহেতু ভ্যারাইটিস অফ ইফেক্টস, এই জন্য এটার ইউজে আমরা বলি ইউজেস অফ ক্লোরপ্রোমাজিন। নাম্বার 1 ইউজ সিজোফ্রেনিয়া, নাম্বার 2 হবে আদার সাইকোসিস। সিজোফ্রেনিয়া, আদার সাইকোসিস। নাম্বার 3, এটা আমরা এই যে ডিফারেন্ট রিসেপ্টরস এর উপরে যে কাজ করে এটা থেকে নেওয়া যেতে পারে। এই 5-HT হিস্টামিন, এই দুইটা অনেক ক্ষেত্রে কিন্তু ভমিটিং এর সাথে ইনভলভ, ভমিটিং, হিককাপ এগুলোর সাথে ইনভলভ এই সব কেমিক্যাল সাবস্টেন্স আর অটাকয়েড, হিস্টামিন, সেরোটোনিন। এই জন্য দেখা যায় যে ইন্ট্রাক্টেবল ভমিটিং, যখন ইউজুয়াল অ্যান্টিএমিটিক ড্রাগস, বমির যেসব ওষুধ এগুলো দিয়ে ভমিটিং কন্ট্রোল হয় না, তো সেই ক্ষেত্রে অনেক সময় ক্লোরপ্রোমাজিন দিয়ে দেওয়া হয়, তাহলে ভমিটিং কন্ট্রোল বলে। ইন্ট্রাক্টেবল ভমিটিং, ইন্ট্রাক্টেবল হিককাপ। হিককাপ বুঝো? স্যার হাসি, স্যার হাসি, হিচকি, হেসকি, হেসকি স্যার, সরি হেসকি। অনেকের হেসকি, হিককাপ অনেক সময় ইন্ট্রাক্টেবল হয়ে যায়। এমনি মাঝে সাঝে হিককাপ তো যে কারোই হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় হিককাপ হচ্ছে তো হচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন চলছে হিককাপ, হিককাপ আর থামতেছে না, এরকম কিন্তু অনেক সময় হয়, এরকম পেশেন্ট অনেক সময় আসে। তো অনেক ক্ষেত্রে আবার এটার আন্ডারলাইং প্যাথোলজিও থাকে, অনেক ডিজিজ আছে সেগুলোর কারণে হিককাপ হয়। তো যাই হোক, তো এই হিককাপ অনেক সময় যখন রুটিন ট্রিটমেন্টে কন্ট্রোল হয় না, এই হিককাপ কন্ট্রোল, ইন্ট্রাক্টেবল হিককাপ কন্ট্রোল করার জন্য অনেক সময় ক্লোরপ্রোমাজিন দেওয়া হয়। তো এই ক্ষেত্রেও এটা ইফেক্টিভ। আচ্ছা, আরেকটা হলো যে এই যে ওপিয়েট রিসেপ্টর এর উপরে কাজ করে, এই ফাংশনটাকে বেনিফিট নেওয়া হয় এটার থেকে। সেটা হলো অনেক সময় অ্যানাস্থেসিয়ার অ্যাডজাংক্ট হিসেবে ক্লোরপ্রোমাজিন ইউজ করা হয়। এটাকে বলা হয়, এই টার্মটাকে বলা হয় যে ক্ষেত্রে অ্যানাস্থেসিয়ার সঙ্গে এই নিউরোলেপটিক ড্রাগ আর অ্যান্টিসাইকোটিক ড্রাগ ক্লোরপ্রোমাজিনও দেওয়া হয়। তাহলে অ্যানাস্থেসিয়া আর সাথে এই নিউরোলেপটিক্স এর নিউরোলেপ্ট, এটা দুইটা মিলে একটা টার্ম চলে আসছে, সেটা হলো নিউরোলেপ্ট অ্যানাস্থেসিয়া, নিউরোলেপ্ট অ্যানাস্থেসিয়া। তাহলে এক্ষেত্রে অ্যানাস্থেসিয়ার অ্যাডজাংক্ট হিসেবে এই ক্লোরপ্রোমাজিন ইউজ করা হয়। এটার কারণ হলো যে সে অপিওয়েড রিসেপ্টরের উপরে কাজ করে, তাহলে সেটা অ্যানাস্থেসিয়ার অ্যাডজাংক্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা এছাড়াও সিজোফ্রেনিয়া ছাড়াও কতগুলো ইউজ পাইলাম। তাহলে নাম্বার 1 ইউজ অফ ক্লোরপ্রোমাজিন হচ্ছে সিজোফ্রেনিয়া, নাম্বার 2 আদার সাইকোসিস, নাম্বার 3 হলো ইন্ট্রাক্টেবল হিককাপ, নাম্বার 4 ইন্ট্রাক্টেবল ভমিটিং, নাম্বার 5 বললাম adjunct of anesthesia in neuroleptic anesthesia. Another use সেটা হচ্ছে যেহেতু হিস্টামিন রিসেপ্টর ব্লকার হিসেবেও ক্লোরপ্রোমাজিনের অ্যাকশন আছে, তাহলে আর কোথায় ইউজ করা যেতে পারে বলো দেখি? হিস্টামিনের কি ইফেক্ট, ফিজিওলজিক্যাল ইফেক্ট কি? অনেক ইফেক্ট আছে, তার মধ্যে আমাদের ভ্যাসোডাইলেশন তো ঠিক আছে। ভ্যাসোডাইলেশন হইলে কি হতে পারে? স্কিনের ভ্যাসোডাইলেশন যদি হয় কি হবে? স্যার প্রফিউজ হাইপোটেনশন, পোস্টুরাল হাইপোটেনশন স্যার, হাইপোটেনশন হবে স্যার। অত কঠিন কথায় যাওয়ার দরকার নাই, সিস্টেমে যাওয়ার দরকার নাই, লোকালি আসো। এনজিওএডিমা স্যার। এনজিওএডিমা আর কি হবে?
কমন কথা বলো। আমরা ফক স্যার ইচিং হলে কি কি ওষুধ দেই? ইচিং হলে অ্যান্টিহিস্টামিন স্যার। কেন দেই? অ্যালার্জিক রিঅ্যাকশন স্যার। অ্যান্টিহিস্টামিন দেই কেন? তার মানে এখানে হিস্টামিন স্যার অ্যালার্জি করে, ওইটা তার মানে বন্ধ করে দিতে। হিস্টামিনের কারণে ইচিং অ্যালার্জি এগুলো হয়, এজন্য তো আমরা অ্যান্টিহিস্টামিন দিই। তো তাহলে এটা আরেকটা ইউজ, যে হিস্টামিন যেহেতু হিস্টামিন রিসেপ্টরকেও সে ব্লক করে, তার মানে হিস্টামিনের ইফেক্টকেও তাহলে সে ব্লক করতে পারবে ক্লোরপ্রোমাজিন। তো এই জন্য অনেক সময় তো ইউজুয়ালি তো আমরা হিস্টামিনের কারণে যে ইচিং হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, ইচিং আমরা ধরি প্রুরিটাস। ইচিং এর মেডিকেল টার্ম হচ্ছে প্রুরিটাস। তো প্রুরিটাসে ট্রিটমেন্টে অ্যান্টিহিস্টামিন ইউজ করা হয়। তো অনেক সময় এই অ্যান্টিহিস্টামিন দিয়েও যদি ইচিং কন্ট্রোল করা না যায়, প্রুরিটাস কন্ট্রোল করা না যায়, তো তখন কিন্তু অনেক সময় ক্লোরপ্রোমাজিন অ্যাড করে দেওয়া হয়। তার মানে ইন্ট্রাক্টেবল প্রুরিটাস, এটাও আরেকটা ইউজ অফ ক্লোরপ্রোমাজিন। ঠিক আছে, তাহলে schizophrenia, other psychosis, intractable hiccup, intractable vomiting, intractable pruritus, add adjunct of anesthesia in neurolept anesthesia. তাহলে কতগুলো ইউজ আমরা পেলাম। আচ্ছা, এখন অনেক সময় তোমাদের রিটেনে কোশ্চেন এইভাবে আসতে পারে যে রাইট ডাউন দ্য কনসিকুয়েন্সেস অফ D2 receptor blockade। যদি এইভাবে কোশ্চেন আসে কিভাবে আনসার করবা? Write down the consequences of D2 receptor blockade. D2 receptor block করলে ইন ব্রেনে আমরা মূলত বলতেছি, ব্রেনে D2 receptor block করলে এর কনসিকুয়েন্স কি হতে পারে? স্যার অ্যান্টিসাইকোটিক মানে সিজোফ্রেনিয়া প্রিভেন্ট করে। এটা তোমাদের এই পাথওয়ে দিয়ে এক্সপ্লেইন করা ইজি। ঠিক আছে, এই যে 5 ডোপামিনার্জিক পাথওয়েস অফ ব্রেন। ঠিক আছে, আচ্ছা, তো নাম্বার 1 হচ্ছে মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়ে। আমরা এই পাথওয়ের D2 রিসেপ্টর ব্লক করে দিলাম। তো এই পাথওয়ের D2 অ্যাক্টিভিটি ওভার হওয়ার কারণে পেশেন্টের সিজোফ্রেনিয়া সাইকোসিস হয়ে গেছিল। এখন আমরা D2 রিসেপ্টর ব্লকার ক্লোরপ্রোমাজিন আর আদার D2 রিসেপ্টর ব্লকার ইউজ করলাম। তাহলে এই পাথওয়ে D2 রিসেপ্টর ব্লক হয়ে গেলে তার বিহেভিয়ারটা কন্ট্রোলে চলে আসলো, অ্যান্টিসাইকোটিক ইফেক্ট পাওয়া গেল। এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইফেক্ট। এখন অন্য পাথওয়েগুলোতে আসো। তো nigrostriatal pathway, this pathway is normally involved in coordination of movement. তো আমাদের মুভমেন্ট কোঅর্ডিনেশন থাকা এটা তো নরমালি আমাদের দরকার। তো এখন যখন আমরা এই অ্যান্টিসাইকোটিক ইফেক্ট পাওয়ার জন্য D2 রিসেপ্টর ব্লক করছি, তখন এই ফার্স্ট পাথওয়ে ব্লক করে তো আমরা আমাদের ডিজায়ার্ড ইফেক্ট পেয়ে গেছি, ঠিক আছে। কিন্তু এই পাথওয়ে গুলোতেও যে D2 রিসেপ্টর ব্লক হয়ে যাবে, এই কারণে আমাদের আনডিজায়ার্ড ইফেক্ট হবে। তো নাইগ্রেস্ট্রেটাল পাথওয়ে D2 অ্যাক্টিভিটি ব্লক হয়ে গেলে হয়ে যাবে এক্সট্রা পিরামিডাল সিনড্রোম লাইক পার্কিনসনিজম, টার্ডিভ ডিসকাইনেশিয়া, একাথেসিয়া, এসব অ্যাবনর্মাল মুভমেন্ট আর কোঅর্ডিনেশন থাকবে না, অ্যাবনর্মাল মুভমেন্ট হয়ে যাবে। তাইলে এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, পার্কিনসনিজম লাইক ইফেক্ট, একাথেসিয়া, টার্ডিভ ডিসকাইনেশিয়া। এখন টিউবার ইনভান্টিবুলার পাথওয়ে, যদি এটা বলে ফেলছে অলরেডি, তো এই পাথওয়ে নরমালি কি করে? ল্যাকটেশন সাপ্রেশন করে বাই ইনহিবিটিং প্রোল্যাকটিন রিলিজ। তখন এই পাথওয়ে D2 রিসেপ্টর যদি ব্লক হয়ে যায়, তাহলে প্রোল্যাকটিন ইনহিবিটরি ইফেক্ট এটা থাকবে না, তাহলে প্রোল্যাকটিন রিলিজ হবে। প্রোল্যাকটিন রিলিজ হলে ব্রেস্ট এনলার্জমেন্ট, গাইনোকোমেশিয়া, গ্যালাক্টোরিয়া এগুলো হবে। আচ্ছা, মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে, এটার ফাংশনটা এখানে যদিও দেওয়া নেই। This pathway is involved in eating behavior. খাওয়ার কন্ট্রোল এই পাথওয়ের সাথে রিলেটেড। তো যদি এই পাথওয়ে নরমালি অ্যাকশন করে, তাহলে তার খাওয়া দাওয়া কন্ট্রোল থাকবে, কন্ট্রোল। আর যদি এই পাথওয়ে D2 রিসেপ্টর ব্লক হয়ে যায়, তাহলে তার খাওয়ার কন্ট্রোল থাকবে না, সে ওভার ইটিং করবে, আর ওভার ইটিং করলে ওয়েট গেইন হয়ে যাবে। এই জন্য আমরা এর অ্যাডভার্স ইফেক্টে কিন্তু দেখিয়েছি, ক্লোরপ্রোমাজিন অ্যাডভার্স ইফেক্ট ওয়েট গেইন।
ইনসার্ট হাইপোথ্যালামিক পাথে এটার ফাংশন হিউম্যানের ক্ষেত্রে এস্টাবলিশ না, এটা অ্যানিমালের পর্যায়ে আছে, তো এটা জটে নেওয়ার কথা নাই। তাহলে এই পাথে থেকে আমরা কিছু কথা বলবো। What are the consequences of D2 receptor blockade? তাহলে এই পাথওয়ে দিয়ে ফার্স্ট পাথওয়ে দিয়ে অ্যান্টিসাইকোটিক ইফেক্ট, ডিজায়ার্ড ইফেক্ট আমরা পাবো, আর বাকি পাথওয়ে গুলো দিয়ে প্রত্যেকটা পাথওয়ের যে ফাংশন সেটা করে ব্লক হয়ে গিয়ে অ্যাডভার্স ইফেক্ট হয়ে যাচ্ছে। তাহলে নাইগ্রোস্ট্যাটাল পাথওয়ে ব্লক হয়ে যাওয়ার কারণে এক্সট্রাপিরামিডাল সিনড্রোম, পার্কিনসনিজম, অ্যাকাথিসিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া। টিউমার ইনফান্ডিবুলার পাথওয়ে D2 receptor activity block হয়ে যাওয়ার কারণে no inhibition of prolactin release, so there will be gynecomastia, breast enlargement, galacturia. Medullary periventricular pathway, eating behavior control, তো এই D2 receptor block হয়ে গেলে ইটিং কন্ট্রোল থাকবে না, ওভার ইটিং হবে, ওয়েট গেইন হবে। আচ্ছা, now another question, it also important for both written and viva. Compare and contrast conventional or typical antipsychotic drugs and atypical antipsychotic drugs. এটা যেমন আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের ক্ষেত্রেও TCA ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এর সঙ্গে SSRI এর কম্পারিজন এটা ডিসকাশন করেছে। তো অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর রিলেশন অফ টিপিক্যাল অর কনভেনশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর সঙ্গে অ্যাটিপিক্যাল আর নিউয়ার আর নভেল অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর কম্পারেটিভ ডিসকাশন। তো এই ডিসকাশনে আমরা দেখাচ্ছি, আসলে আমরা দেখলামও যে কনভেনশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো যেমন ক্লোরপ্রোমাজিন এ লট অফ রিসেপ্টরস এর উপরে কাজ করে। এই জন্য আমাদের টার্গেট যেটা D2 রিসেপ্টর, এটা ছাড়াও সে যেহেতু অ্যাসিটাইলকোলিনের মাস্কারিনিক রিসেপ্টর, হিস্টামিন 1 রিসেপ্টর, 5-HT2 or serotonin receptor, opioid receptor, D1 receptor, alpha 1 receptor, কত রিসেপ্টর উপরে কাজ করতেছে। তো আমাদের ডিজায়ার্ড ইফেক্ট পাওয়া যাচ্ছে শুধু D2 রিসেপ্টর ব্লকিং এর কারণে, আর বাকিগুলো দিয়ে আমাদের মেনি অ্যাডভার্স ইফেক্টস হচ্ছে। কাজেই আমাদের দরকার হয়েছে যে এমন কোন ড্রাগ ডেভেলপ করা যেটার অ্যাকশন অনেকটা সিলেক্টিভ হবে, অ্যাডভার্স ইফেক্ট কম হবে। তো সেই নিউয়ার ড্রাগ গুলোকে বলা হয় অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ আর নিউয়ার আর নভেল অ্যান্টিসাইকোটিক ড্রাগস। তো এগুলোর অ্যাডভান্টেজ বেশি, এটাই দেখানো হয়েছে। তো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস alleviate both positive and negative symptoms of schizophrenia. এই যে আমরা সিম্পটমে দেখিয়েছি পজিটিভ সিম্পটম, নেগেটিভ সিম্পটম। তো টিপিক্যাল গুলো মূলত পজিটিভ সিম্পটমকেই রিলিভ করে। যেসব পেশেন্ট হইচই করে, ভাঙচুর করে, লাফালাফি, ছুটাছুটি করে, তো তাদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলো ভেরি ইফেক্টিভ, ভেরি মাস ইফেক্টিভ। কিন্তু নেগেটিভ সিম্পটম যাদের থাকে তাদের ক্ষেত্রে ওগুলো অত বেশি ইফেক্টিভ না। এই জন্য অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ এলিভেট বোথ পজিটিভ এন্ড নেগেটিভ সিম্পটমস greater extent than conventional antipsychotic drug. Atypical antipsychotic drugs have greater efficacy for refractory schizophrenia. Refractory schizophrenia ট্রিটমেন্টে কিছুতেই কন্ট্রোলে আনা যাচ্ছে না, এরকম যদি হয়, রিফ্র্যাক্টরি ডিপ্রেশন এরকম রিফ্র্যাক্টরি হয়, রেজিস্ট্যান্ট ডিপ্রেশন হয়, তো সিজোফ্রেনিয়া এরকম হতে পারে রিফ্র্যাক্টরি টু ট্রিটমেন্ট, রিফ্র্যাক্টরি টু ট্রিটমেন্ট উইথ কনভেনশনাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস। তো যাদেরকে ওই টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে কন্ট্রোল করা যায় না, এদেরকে দেখা যায় অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে কন্ট্রোল করা যায়। তো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর অনেক অ্যাডভার্স ইফেক্টস আমরা দেখলাম, তার মধ্যে এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট এটা একটা। তো অ্যাটিপিক্যালে এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্টের চান্স কম। মুভমেন্ট ডিসঅর্ডার, টার্ডিভ ডিসকাইনেসিয়া, অ্যাকাথিসিয়া, এগুলোর চান্সও অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগসে কম। প্রোল্যাকটিন রিলিজের উপরে আমরা ইফেক্ট দেখলাম, এই প্রোল্যাকটিন রিলিজের উপরেও অ্যান্টিসাইকোটিক ড্রাগসের ইফেক্ট কম, এটাকে ইন্টারফেয়ার করে না। তো তার মানে দেখা গেল যে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো বোথ পজিটিভ এন্ড নেগেটিভ সিম্পটমস অফ সিজোফ্রেনিয়াকে এলিভেট করতেছে,
রিফ্র্যাক্টরি অর রেজিস্ট্যান্ট কেস অফ সিজোফ্রেনিয়া, এটার ক্ষেত্রেও অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো ইফেক্টিভ। আর যেসব অ্যাডভার্স ইফেক্ট টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস অনেক বেশি, যেমন এক্সট্রা পিরামিডাল অ্যাডভার্স ইফেক্ট, মুভমেন্ট ডিসঅর্ডার, প্রোল্যাকটিন রিলিজ ইন্টারফারেন্স, তো এই কারণে যে অ্যাডভার্স ইফেক্ট, এগুলোর চান্সও অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগসে কম। তো যদি তাই হয়, যদি কম হয়, ইফেক্টিভ বেশি হয়, তাহলে এই ড্রাগটা পেশেন্টরা টলারেট করতে পারবে ভালো। যদি তারা ভালো টলারেট করতে পারে, তাহলে পেশেন্টের কমপ্লায়েন্সও গুড হবে, পেশেন্ট ঠিক মতো ইনস্ট্রাকশন ফলো করে এই ড্রাগ খাইতে পারবে। তো আর খাইতে পারলে তার সিজোফ্রেনিয়া আর সাইকোসিসও কন্ট্রোলে এসে যাবে তাড়াতাড়ি। সো atypical antipsychotic drugs are preferred nowadays over typical antipsychotic drugs. আচ্ছা, এখন আমরা ইয়াতে আসি একটা কোশ্চেন, এটা তোমাদের ভাইভা এন্ড রিটেনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, স্লাইডে দেয়া নেই, আমি ডিসকাস করতেছি। সেটা হলো, প্রায় একটা কোশ্চেন আসে। আচ্ছা, কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের কাছ থেকে কিছু একটা আনার চেষ্টা করি, তারপরে ডিসকাস করি। সেটা হলো, এই যে আমরা দেখলাম টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলোর ক্ষেত্রে, যেমন ক্লোরোপ্রোমাজিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট একটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল অ্যাডভার্স ইফেক্ট, লাইক পার্কিনসনিজম, অ্যাকাথেসিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া, এরকম। তো তাই যদি হয়, তাহলে আমাদের কি করার আছে? ক্লোরোপ্রোমাজিন দিলেই এটা কিন্তু সবাই এটা ফার্স্ট মাথায় এটাই নেয় যে এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট হতে পারে। তাহলে আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি বলো? साथ ही सर एंटी कोलिनर्जिक ड्रग यूज करते हैं। ভেরি গুড, কেমনে পারলা তুমি? স্যার যেহেতু স্যার ওই পার্কিনসনিজমের জন্য ইউজ করা হয় সেই জন্য স্যার ওইটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এক্সট্রা পিরামিডাল অ্যাডভার্স ইফেক্টের মধ্যে কমন হচ্ছে পার্কিনসনিজম, তাই না? তো পার্কিনসনিজমের ট্রিটমেন্টে আমরা কি দেখেছি? যে ওখানে কিছু ড্রাগ আছে যেগুলো ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি বাড়ায়, আর কিছু ড্রাগ আছে যেগুলো কোলিনার্জিক অ্যাক্টিভিটি কমায় বা ব্লক করে। তো এই দুইভাবেই পার্কিনসনিজমকে ম্যানেজ করা যায়। তো যেহেতু আমরা ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি ব্লক করতেছি আমাদের অ্যান্টিসাইকোটিক ইফেক্টের জন্য, কাজে আমরা এই গ্রুপের ড্রাগ দিয়ে আমরা এটা ম্যানেজ করব না, তাহলে তো আমাদের এই ড্রাগ ইউজের কোনো ভ্যালু থাকবে না। তো আমরা ট্রাই করব হচ্ছে আরেকটা গ্রুপ, যেটা অ্যান্টিকোলিনার্জিক, অ্যান্টিমাস্কারেনিক ড্রাগস, যেটা দিয়েও পার্কিনসনিজম ম্যানেজ করা যায়, সেই গ্রুপের ড্রাগ দিয়ে। তাহলে যেটা করা হয় সেটা হলো যে যখন কাউকে এই ক্লোরোপ্রোমাজিন, হ্যালোপেরিডল, ট্রাইফ্লুপ্রাজিন এইসব ড্রাগ প্রেসক্রাইব করা হয়, কনকারেন্টলি সিমultaneously তাকে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগও দিয়ে দেওয়া হয়। এখন তাহলে বলো, অ্যান্টি পার্কিনসনিয়ান অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস মানে আছে প্রোসাইক্লিডিন কোন কোন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস গুলো পার্কিনসনিজমের ট্রিটমেন্ট এফেক্টিভ? স্যার বেনজেক্সোল, বেনস্ট্রোপিন। ভেরি গুড। আর প্রোসাইক্লিডিন। প্রোসাইক্লিডিন, হ্যাঁ, প্রোসাইক্লিডিন এই গ্রুপের সবচেয়ে পুরনো ড্রাগ, এটা অনেক কাল থেকে ইউজ হয়ে আসছিল। তাহলে আগে কোশ্চেনটা আমরা এইভাবে দিতাম যে জাস্টিফাই কম্বিনেশন অফ অর কনকারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্লোরোপ্রোমাজিন এন্ড প্রোসাইক্লিডিন। তাহলে জাস্টিফাই করো, জাস্টিফাই কনকারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্লোরোপ্রোমাজিন এন্ড প্রোসাইক্লিডিন। হ্যাঁ, এই ক্ষেত্রে আনসার তোমরা এইভাবে করবা যে উই নো ক্লোরোপ্রোমাজিন has extrapyramidal adverse effects like Parkinsonism. So to manage this or to counter this adverse effects, a anti-muscarinic drug or anticholinergic drug procyclidine is concurrently administered with chlorpromazine. তাহলে কি হবে?
যেহেতু পার্কিনসনিজম হচ্ছে ডিউ টু ইমব্যালেন্স বিটুইন ডোপামিন অ্যান্ড অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি উইদিন ব্রেন। ডোপামিন অ্যাক্টিভিটি কমে যায় আর কোলিনার্জিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, এইভাবে ইমব্যালেন্স হয়। তো এই কারণে আমরা যদি কোলিনার্জিক অ্যাক্টিভিটি কমায় দিতে পারি তাহলে পার্কিনসনিজম ম্যানেজ হয়ে যাবে। সো কনকারেন্টলি এই দুটো ড্রাগ ইউজ হয়। তো এখন যেহেতু এই 2-4 বছর থেকে এই গ্রুপের আরেকটা ড্রাগ এখন বেশি ইউজ হচ্ছে। এখন আবার কোশ্চেনটা এই জন্য এখন অনেক সময় ভাবে ওটাও দেওয়া হতে পারে, জাস্টিফাই কনকারেন্ট ইউজ অফ ক্লোরপ্রোমাজিন এন্ড প্রোসাইক্লিডিন, আবার জাস্টিফাই কনকারেন্ট ইউজ অফ ক্লোরপ্রোমাজিন এন্ড বেনজহেক্সল অর ট্রাইহেক্সাইফেনিডাইল। ইদানিং কিন্তু এটা দেওয়া হয় কারণ এটা এখন বেশি ইউজ হচ্ছে। মোড অফ আনসার উইল বি সেম, এটাও অ্যান্টিকোলিনার্জিক, এটাও অ্যান্টিকোলিনার্জিক। বেনজহেক্সল অর ট্রাইহেক্সাইফেনিডাইল প্লাস ক্লোরপ্রোমাজিন কনকারেন্টলি ইউজ করা হচ্ছে। আচ্ছা, আরেকটা রিটেনের কোশ্চেন তোমাদের অনেক সময় আসে, সেটা হলো যে হাউ ক্যান ইউ মিনিমাইজ the adverse effects of chlorpromazine or antipsychotic drugs? How can you minimize or how can you manage the adverse effects of chlorpromazine? লং অ্যাক্টিং বেনজোডায়াজিপিন। আনসার তো শুধু একটা কথা না, এটা তোমাকে সব অ্যাডভার্স ইফেক্ট কনসিডার করে আনসার করতে হবে। ঠিক আছে, তো একটা তো এইটাই যেটা এক্ষুনি বলা হলো। ঠিক আছে, যে যদি যাতে এক্সট্রাপিরামিডাল অ্যাডভার্স ইফেক্ট না হয় এই জন্য আমরা কনকারেন্টলি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ইউজ করতে পারি, এটা হলো একটা। আরো কিছু অ্যাডভার্স ইফেক্ট যেমন আছে, একটা অ্যাকাথেসিয়া, কার্ডিক ডিসকাইনেসিয়া, এই যে এই ধরনের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। তো অ্যাকাথেসিয়া এটা অবশ্য তোমাদের লেভেলে একটু বোঝা মুশকিল, এটা সাইকিয়াট্রিতে ডিসকাশন হয় বেশি। এটা অ্যাকাথেসিয়াতে পেশেন্টের ইররেজিস্টেবল ফিজিক্যাল লিম মুভমেন্ট হতে থাকে, রেস্টলেসনেস হতে থাকে, সে মানে দ্বারা স্থির থাকতে পারে না, তাকে হাত পা নাড়াচাড়া করতে হয়, এরকম একটা ইররেজিস্টেবল রেস্টলেসনেস করে। তো এটাকে বলা হয় অ্যাকাথেসিয়া। এরকম একটা মুভমেন্ট ডিসঅর্ডার যেটা বললাম টার্ডিভ ডিসকাইনেসিয়া, এগুলোতে ফেস, লিপ, এগুলো এতে অ্যাবনরমাল মুভমেন্ট হয়, এগুলো যে মাসেল আছে এগুলোর অ্যাবনরমাল স্পাজমের কারণে মুভমেন্ট হয়, আছে প্রবলেম আছে। তো এর মধ্যে এটাই যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয় এক্সট্রাপিরামিডাল, তো এটার জন্য হলো কনকারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। ওই ইররেজিস্টেবল রেস্টলেসনেস যেটাতে হয় এটার জন্য ইফেক্টিভ হচ্ছে বিটা ব্লকার, প্রোপানোলল এবং বেনজোডায়াজিপিন, ডায়াজিপাম, এগুলো ইফেক্টিভ। এখন যদি এমন হয় যে আমরা এইসব কাউন্টার করার জন্য যেসব ড্রাগ ইউজ করার কথা বলা হলো, যেমন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, বিটা ব্লকার, ডায়াজিপাম, এগুলো ইউজ করেও তার অ্যাডভার্স ইফেক্ট ম্যানেজ হচ্ছে না, তখন কি করতে হবে? নিউয়ার যেগুলো আছে নোবেল নতুন তখন আমাদেরকে সুইচ করতে হবে টু নিউয়ার অর অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস, এটাতে সুইচ করতে হবে। তো অনেক সময় আমরা যদিও আমরা জানি যে ক্লোরপ্রোমাজিন বা ওল্ডার কনভেনশনাল টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর অ্যাডভার্স ইফেক্টস, এ লট অফ অ্যাডভার্স ইফেক্টস, আর নিউয়ার গুলোতে অ্যাডভার্স ইফেক্টস অনেক কম, তারপরে অনেক সময় এখনো অনেক পেশেন্টকে, কারণ এইসব ডিজিজ যাদের হয় সাইকোসিস, সিজোফ্রেনিয়া, প্রায় এই পেশেন্টরা পুয়ার থাকে, পুয়ার পেশেন্ট। তো এই জন্য এই ওল্ডার গুলোর দাম কম, চিপ, আর নিউয়ার গুলোর দাম বেশি, এই কারণে এখনো এর জন্য অ্যাডভার্স ইফেক্ট থাকা সত্ত্বেও এগুলো ট্রাই করা হয় প্রথমে। এখন যদি ইনটলারেবল হয়ে যায় তখন বাধ্য হয়ে আবার সুইচ করতে হবে নিউয়ার অ্যান্টিসাইকোটিক ড্রাগসে। পার্সোনালিটি ডিসঅর্ডার তোমাদের দরকার নাই। আচ্ছা, আর কি ট্রিটমেন্ট আছে এই সিজোফ্রেনিয়া আর সাইকোসিসের? সাইকোথেরাপি।
সাইকোথেরাপি, রিহ্যাবিলিটেশন এগুলো, আর অনেক সময় রেজিস্ট্যান্ট কেস অফ সিজোফ্রেনিয়া, এটাতেও ওই কালকে যে বলেছি ইসিটি মনে আছে? জি স্যার, ইসিটি মনে আছে কি? জি স্যার, Electro- ইলেকট্রোকনভালসিভ থেরাপি স্যার। ইলেকট্রোকনভালসিভ থেরাপি। এখানে ইলেকট্রিক শক দেওয়া হয় পেশেন্টকে, অ্যানেস্থেসিয়া দিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং শকের ইনফ্লুয়েন্সে পেশেন্ট জার্কিং করে, এটা একটা ট্রিটমেন্ট। তো এটা আসলে খুবই ইনহিউম্যান, কালকেও বলেছি আমি। এখন যেহেতু অনেক, এবং এখন অনেক ভালো ভালো ড্রাগ এসে গেছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগও অনেক ভালো ভালো ড্রাগ, এবং যেগুলো সাইড এফেক্ট কম এসে গেছে। অ্যান্টিসাইকোটিক ড্রাগসও অনেক ভালো ভালো ড্রাগ উইথ লেস সাইড এফেক্ট এসে গেছে, এই জন্য এটার ইউজ এখন কম। আগে কিন্তু ওটা খুব বেশি ইউজ হইতো এক সময়। পাবনা মেন্টাল হসপিটালে তোমরা গেছো কোনোদিন কেউ, বা ওদিকে বাড়ি আছে কারো? আছে? পাবনার ওদিকে বাড়ি আছে কারো তোমাদের? স্যার পাশের ডিস্ট্রিক্টে আছে। কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া, আচ্ছা আচ্ছা। পাবনা মেন্টাল হসপিটালে গেছো কখনো? না স্যার। যাও নাই? না, আমিও যাইনি। তো আমি শুনেছি আমার এক কলিগ একবার ওখানে পোস্টিং এ গেছিলেন, যে ওখানে ইসিটি রুমটা এখন তালাবদ্ধ করে রাখা, মানে এখন সহসা আর এটা ইউজ হয় না আর কি। কিন্তু আগে এটা অনেক দেওয়া হইতো, এবং অনেক মানুষও আগে জানতো যে এখানে গেলেই এই ইসিটি দিবে, ইলেকট্রিক শক দিবে। মানুষের একটা ভীতিও ছিল আগে, তো এখন অবশ্য এটার ইউজ তেমন নাই। একান্ত রেজিস্ট্যান্ট না হলে দেওয়া হয় না। এখন ড্রাগ ট্রিটমেন্টে অনেক বেশি ইয়া পাওয়া যায়, ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এই সিজোফ্রেনিয়ার পেশেন্টদের ইনসাইট কেমন থাকে জানো? হ্যাঁ, মানে ও মানে মনে করে যে ও যেটাই করছে ওইটাই ঠিক, মানে মানুষই ভুল, ও নিজেই ঠিক। হ্যাঁ, সে কি নিজেকে অসুস্থ মনে করে? না স্যার, তার কাছে একদম সব ঠিক। সে কিন্তু নিজেকে অসুস্থ মনে করে না, কিন্তু ডিপ্রেশনের পেশেন্টরা কিন্তু নিজেকে অসুস্থ মনে করে। সাইকোসিস আর সিজোফ্রেনিয়ার পেশেন্টরা, এদের ইনসাইট লস্ট হয়ে যায়। সে নিজের ব্যাপারে আসলে আসল বাস্তবতা যেটা, সেটা সে বোঝে না বা স্বীকারও করে না। সে যে অসুস্থ এটা কিন্তু স্বীকারও করে না, ইনসাইট লস্ট হয়ে যায়। ঠিক আছে, স্যার তাহলে স্যার একটা কোশ্চেন, যে নরমালি যারা পাগল স্যার, ওই পাগল মানে দেখা যায় স্যার, ওরাই কি সিজোফ্রেনিক পেশেন্ট? এরা ম্যাক্সিমামই তো সিজোফ্রেনিয়ারই পেশেন্ট। আসলে সিজোফ্রেনিয়ার পেশেন্ট জন্যই তো এইভাবে মানে ওইটা সিজোফ্রেনিয়া খুব মানে ম্যাক্সিমাম লেভেলে গেলে একদম এইরকম পাগলামি, বেশি পাগলামি করে স্যার। এখন পাগল তো অনেকে আসলে আমাদের দেশে অনেক ইচ্ছা করে পাগল সাজে, সেটাও হতে পারে, কিন্তু জেনুইন পাগল যেগুলো, এগুলো তো সিজোফ্রেনিয়ারই পেশেন্ট। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সাইকিয়াট্রি রিলেটেড ড্রাগস এটা ডিসকাশন শেষ করে ফেললাম। তো নেক্সট হয়তো আমরা সেডেটিভ হিপনোটিক্স হয়ে গেছে। আচ্ছা, তোমরা অ্যানালজেসিক্সে চলে যাবো হয়তো, অপিয়েড নন অপিয়েডস। ঠিক আছে, এদিকে তোমাদের ক্লাস কয়টা হয়েছে, কি কত হয়েছে? অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিমাইক্রোবিয়ালস? স্যার এদিকে আমাদের শুধু পেনিসিলিন পর্যন্ত হয়েছে, তাও ভালোভাবে হয়নি, মানে ক্লাস স্যার বন্ধ ছিল গত সপ্তাহে, ভালো মতো হয়নি। গত সপ্তাহে নেটও ডিস্টার্ব করছে, তাই না? জি স্যার। ঠিক আছে, তোমরা এখন ম্যাডামের সাথে যোগাযোগ করো। আচ্ছা, কালকে তো আরেকটা ক্লাস আছে আমার, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার।